আসসালামু আলাইকুম। আমার একজন স্টুডেন্ট অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন এবং ডোবিউটামিন এগুলা কোথায়, কিভাবে, কখন ইউজ করা হয় সহজভাবে জানতে চেয়েছেন। তো এটা সবচেয়ে কঠিন এবং কনফিউজিং একটা টপিক কার্ডিওলজির। তো আমি নিজেই ভালোভাবে বুঝি না, তারপরেও দেখা যাক গোজামিল দিয়ে কতটুকু সহজভাবে ব্যাখ্যা করা যায়। হুম তো প্রথম কথা হচ্ছে আমরা কয়েকটা রিসিপ্টার অবস্থান সম্পর্কে জেনে ফেলি। আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু গ্রসলি বলতেছি, হ্যাঁ, ডিটেলস বলার সময় নাই, একবারে গ্রস যেগুলো গুরুত্বপূর্ণ একেবারে সেগুলো বলবো, একবারে গ্রসলি কিন্তু আগে বলে নিচ্ছি। আলফা 1 রিসিপ্টর, এটা সম্পর্কে জানবো। এটা মূলত পেরিফেরির ব্লাড ভেসেলে প্রচুর পরিমাণে আলফা 1 রিসিপ্টর থাকে, হ্যাঁ, হাত পা এখানে যে স্কিন আছে, স্কিনের ব্লাড ভেসেল, এখানে আলফা 1 রিসিপ্টর থাকে। ওকে, বিটা 1 রিসিপ্টর কই থাকে? বিটা 1 রিসিপ্টর থাকে হচ্ছে হার্টে। ওকে, হার্ট একজন, এখানে থাকে বিটা 1, লাংস 2টা, এখানে থাকে হচ্ছে বিটা 2। তাহলে বিটা 1 এবং বিটা 2 মনে রাখার জন্য স্যার আমাদের শেখাইতেন এরকম, হার্ট একটা, সেজন্য এখানে বিটা 1 এবং লাংস 2টা, এখানে বিটা 2। এভাবে আমরা মনে রাখি। আমি আবারও এভাবে বললাম, এভাবে মনে রাখা যায়। এছাড়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়তে পারি, সেটা হচ্ছে বিটা 2 রিসিপ্টর আরও কয়েক জায়গায় আছে। তো একটা হচ্ছে ব্লাড ভেসেল অফ স্কেলিটাল মাসল, এখানে বিটা 2 রিসিপ্টর আছে। এখানে আলফা 1ও আছে, তবে বিটা 2 হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই বলতেছি, হ্যাঁ। তো স্কেলিটাল মাসেলেও বিটা 2 রিসিপ্টর আছে। সাথে এদিকে আমাদের লিভারে আছে, আর হচ্ছে করোনারি ব্লাড ভেসেল এখানে আছে। তো গ্রসলি এই কয়টা জিনিস আমরা আগে মাথায় সেট করে নিই। আলফা 1 থাকে পেরিফেরাল ব্লাড ভেসেলে, বিটা 1 থাকে হার্টে, বিটা 2 থাকে হচ্ছে লাংসে মেনলি, সাথে স্কেলিটাল মাসেলের ব্লাড ভেসেল, করোনারি ব্লাড ভেসেল এবং লিভারে এখানে থাকে বিটা 2। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শর্টকাটে মনে রাখি, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, হ্যাঁ, যেমন আলফা 1, বিটা 1, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বিশিষ্ট কোনো রিসিপ্টর যদি স্টিমুলেট হয়, তখন সেটা কি করে, সেই ভেসেলের সেটা যেখানে থাকবে সেটার সংকোচন করবে, হ্যাঁ। আর যেটা জোড় সংখ্যা, যেমন আলফা 2, বিটা 2, D2, এই জোড় সংখ্যাগুলা, এগুলো যখন স্টিমুলেট হয় তখন যেখানে থাকবে সেটা রিল্যাক্স করবে বা প্রসারণ করবে, ঠিক আছে। তাহলে আলফা 1 যদি স্টিমুলেট হয় তাহলে কি হবে? পেরিফেরাল ভেসেলগুলা সংকুচিত হবে, অর্থাৎ কনস্ট্রিকশন হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। বিটা 1 এর কথা যদি চিন্তা করি, বিটা 1 থাকে হার্টে, তাহলে বিটা 1 যদি স্টিমুলেট হয় তাহলে এখানে হার্টের সংকোচন হবে, তাহলে হার্টের যে মাসল আছে সেখানে হার্ট কন্ট্রাকশন করবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। আচ্ছা, আর বিটা 2 রিসিপ্টর কোথায় বললাম গুরুত্বপূর্ণ হচ্ছে লাংসে। তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে বিটা 2 রিসিপ্টর যদি স্টিমুলেট হয় তাহলে ওখানে ব্রঙ্কিয়াল স্মুথ মাসল কি হবে? প্রসারিত হবে, রিল্যাক্স হবে, তাহলে ব্রঙ্কো ডায়ালেশন হবে, শ্বাস নিতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, আর স্কেলিটাল মাসলে যে ব্লাড ভেসেল সেখানে কি বললাম, বিটা 2 আছে, তাহলে এটাও জোড় সংখ্যা। তাহলে এটা যদি স্টিমুলেট হয় তাহলে কি হবে? এখানে ভেজো ডায়ালেশন হবে, হ্যাঁ। আচ্ছা, ভেজো ডায়ালেশন হলে কি হয়? বিপি ফল করে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমরা জানবো যে কোনটা কোন রিসিপ্টরের উপর কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ দিয়ে শুরু করি, অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনের মেইন ইফেক্ট হচ্ছে বিটা রিসিপ্টরে, বিটা অ্যাগনিস্ট, বিটা 1 এবং বিটা 2 রিসিপ্টরে সে খুব স্ট্রংলি কাজ করে, এবং সাথে সাথে এইটার আলফা 1 রিসিপ্টরের উপরেও একটা মোটামুটি ভালো কাজ করতে পারে অ্যাড্রেনালিন। তাহলে অ্যাড্রেনালিন এই 3টা রিসিপ্টরের উপরই কাজ করতে পারে। নর অ্যাড্রেনালিন এর প্রিডোমিনেন্ট অ্যাকশন হচ্ছে আলফা 1 রিসিপ্টরের উপর, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। নর অ্যাড্রেনালিন আলফা 1 রিসিপ্টরের উপর বেশি কাজ করতে পারে। ওকে, আর এখানে ডোপামিনের কথা যদি বলি, ডোপামিনের ইফেক্ট এই রিসিপ্টরগুলোর উপর ডোজ ডিপেন্ডেন্ট। যখন লো ডোজে ইউজ করব তখন এটা মেনলি রেনাল ভেসেলের উপর কাজ করে, এখন সাধারণত এটা ইউজ করা হয় না। মডারেট ডোজ যেটা আমরা ইউজ করি, মডারেট ডোজ যখন দিই তখন এটার মেইন ইফেক্ট কিন্তু হার্টের যে বিটা 1 রিসিপ্টরের উপর, ঠিক আছে। আর হাই ডোজে এটা আলফা 1 রিসিপ্টরের উপর কাজ করে।
তাহলে আমরা সাধারণত ইউজ করি মডারেট ডোজ। তো মডারেট ডোজে এটি মেইন ইফেক্ট কোথায় বললাম? মেইন ইফেক্ট হচ্ছে হার্টে, ঠিক আছে? যদিও এর মেইন ইফেক্ট হার্টের বিটা 1 রিসেপ্টরের, তারপরেও এটা আলফা 1 রিসেপ্টরেও ক্লিনিক্যালি কিছু কাজ করতে পারে। তাহলে আমরা কি বললাম? লো ডোজে কিডনিতে, হাই ডোজে হার্টে, এবং লো ডোজে কিডনিতে, মিডিয়াম ডোজে বা মডারেট ডোজে হচ্ছে হার্টের বিটা 1 রিসেপ্টরে, এবং হাই ডোজে সে আলফা 1 রিসেপ্টরে কাজ করে। তাহলে আমরা যেহেতু মডারেট ডোজ ইউজ করি, মিডিয়াম ডোজ ইউজ করি, তো এখানে মেইনলি কাজ করে কার উপর? হার্টের উপর, হার্টের বিটা 1 রিসেপ্টরের উপর। কিন্তু এর সাথে সাথে সে আলফা 1 রিসেপ্টরের উপর কিছুটা কাজ করতে পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আর ডোবিউটামিন হচ্ছে একটা সিনথেটিক ক্যাটেকোলামিন। তো এটা মেনলি বানানোই হয়েছে হার্টের উপর কাজ করার জন্য, ঠিক আছে? তো এটা মেনলি বিটা 1 এর উপর প্রিডোমিনেন্টলি কাজ করে, তবে এর বিটা 2 রিসেপ্টরের উপরেও কিছু কাজ করার ক্ষমতা আছে। মেনলি তবে কি করে? মেনলি কিন্তু বিটা 1। এখন আমরা স্পেসিফিক কন্ডিশন আলোচনা করতে পারবো যে কোনটা কোন কন্ডিশনে ইউজ করব। নাম্বার 1, সেপটিক শক। এখানে কি ঘটনা ঘটে? একটা ইনফেকশন বডিতে আসে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয়, সাইটোকাইন রিলিজ করে। এই সাইটোকাইনগুলা ইনডিউসিবল নাইট্রিক অক্সাইড সিনথেস এনজাইমকে অ্যাক্টিভ করে। আর্জিনিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সেইখান থেকে এই এনজাইমের মাধ্যমে হিউজ পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। তাহলে এই নাইট্রিক অক্সাইড কি করে? ভেজোডাইলেশন করে। তাহলে ভেজোডাইলেশন করলে কি হবে? ব্লাডগুলো পেরিফেরিতে জমে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, হাইপোটেনশন হবে, বিপি ফল করবে, পেশেন্ট শকে যাবে। তো এখানে এই যে পেরিফেরাল পুলিং বলে একটা কথা আছে, এই যে ব্লাডগুলো যে পেরিফেরিতে জমে গেল, এই ঘটনার নামই পেরিফেরাল পুলিং। তাহলে পেরিফেরাল পুলিং হওয়া এই ব্লাডগুলোকে সেন্টারে পাঠাতে হবে। কিভাবে? এই পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন যদি করতে পারি কোনো ড্রাগ দিয়ে, তাহলে ইমপ্রুভ করা যাবে। তাহলে পেরিফেরাল ব্লাড ভেসেলে কোন রিসেপ্টর আছে বলছিলাম? আলফা 1 রিসেপ্টর। তা আলফা 1 রিসেপ্টরের উপর স্ট্রং ইফেক্ট আছে কোনটার? নর অ্যাড্রেনালিনের। সুতরাং এখানে সেপটিক শকে ড্রাগ অফ চয়েস কি হবে? নর অ্যাড্রেনালিন। ওকে, ফাইন। নাম্বার 2, অ্যানাফাইলেকটিক শক। খেয়াল করেন, অ্যানাফাইলেকটিক প্রথম অক্ষর এ, অ্যাড্রেনালিন প্রথম অক্ষর এ। তাহলে অ্যানাফাইলেকটিক শকে আমরা ইউজ করবো অ্যাড্রেনালিন। আগে আমি শর্টকাটে বলি, অ্যারেস্ট এ, অ্যাড্রেনালিন এ। তাহলে কার্ডিয়াক অ্যারেস্টও আমরা ইউজ করবো অ্যাড্রেনালিন। তাহলে এই দুইটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি এভাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু মেকানিজম ব্যাখ্যা করি যে অ্যানাফাইলেকটিক শকে কেন আমরা অ্যাড্রেনালিন ইউজ করব। তো অ্যানাফাইলেকটিক শকে কি ঘটনা ঘটে? এটা একটা মূলত টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়ে এখানে যে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরগুলো আছে সেগুলো আসা বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে। তাহলে মাস্ট সেল যদি ডিগ্রানুলেশন হয়, তাহলে এখানে কি কি ঘটনা ঘটে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হিস্টামিন রিলিজ হয়। হ্যাঁ, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউক্যাট্রিন। তো আমরা হিস্টামিন সম্পর্কে আলোচনা করি। হিস্টামিন কি করে? হিস্টামিন হচ্ছে ভেসোডাইলেশন করে, ভাস্কুলার পারমেবিলিটি বাড়ায়, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, আর নার্ভ এন্ডিংয়ে যায় কি করে? ইচিং, আর্টিকারিয়া, এগুলো করে। তাহলে ভেসোডাইলেশন যেহেতু হিস্টামিনে করতেছে, তাহলে হিস্টামিনে কি করবে? ব্লাডগুলোকে পেরিফেরিতে জমায়ে রাখবে, অর্থাৎ ব্লাডগুলা পেরিফেরিতে জমে যাবে, অর্থাৎ পেরিফেরাল পুলিং হবে। ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে বিপি ফল করবে, নাম্বার 1। এ আবার কি করে? ভেসোডাইলেশন করে, তো বললামই। ভাস্কুলার পারমেবিলিটি বাড়ায়। তাহলে ভাস্কুলার পারমেবিলিটি বাড়ায় কিভাবে? ওই যে এন্ডোথেলিয়ামগুলো আছে না ব্লাড ভেসেলের, সেই এন্ডোথেলিয়ামগুলোকে কনস্ট্রিকশন করে। তাহলে এন্ডোথেলিয়ামগুলো যখন কনস্ট্রিকশন হবে, তখন যে পোর আছে ব্লাড ভেসেলের, সেই পোরগুলো বড় হয়ে যাবে, তখন ব্লাড হচ্ছে লিক করবে। তাহলে আমাদের বডিতে লুজ কানেকটিভ টিস্যু যে যে জায়গায় আছে সেগুলোতে বেশি বেশি ফ্লুইড জমে যাবে। যেমন আইলিডে জমলে এখানে আইলিডগুলো ফুলে যাবে, চোখের চারপাশে ফুলে যাবে, ঠোঁট ফুলে যাবে, জিহ্বা ফুলে যাবে, সফট প্যালেট ফুলে যাবে। ল্যারিংসে যদি হয়, ল্যারিঞ্জিয়াল ইডিমা বা ল্যারিংস ফুলে যায়, কি হবে? স্ট্রাইডর হবে, রেসপিরেটরি ট্র্যাক্ট ব্লক হয়ে যাবে। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটবে। এই ঘটনাগুলোকে একসাথে আমরা বলি হচ্ছে অ্যাঞ্জিওডিমা। আর নেক্সট কি করবে? সেটা হচ্ছে হিস্টামিন নিজেও ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, আর ওদিকে লিউক্যাট্রিন রিলিজ হয়, সেও কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে পেরিফেরির যে ব্লাডগুলো আছে এগুলোকে সেন্টারে পাঠাতে হবে,
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্রঙ্কাস যে কনস্ট্রিকশন হচ্ছে, এই ব্রঙ্কো কনস্ট্রিকশন হলে তো শ্বাসকষ্ট হবে, তাই না? তাহলে একে ব্রঙ্কো ডাইরেকশন করতে হবে। ওকে। আর ওদিকে যদি আমি কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারি, হার্টের উপর কাজ করে, তাহলেও কিন্তু বিপি বাড়ানোর জন্য সেও কাজ করতে পারবে, সেও বিপি বাড়াতে হেল্প করতে পারবে। তাহলে এখন খেয়াল করেন, পেরিফেরাল যেই পুলিং হইলো, এই ব্লাডগুলোকে যদি সেন্টারে পাঠাতে হয় তাহলে আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করতে হবে, ব্রঙ্কো ডাইলেশন করতে হলে বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করতে হবে, কার্ডিয়াক আউটপুট বাড়াতে হলে হার্টের বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করতে হবে। তাহলে বিটা 1, বিটা 2 এবং আলফা 1 এই তিনটা রিসেপ্টরের উপরই কাজ আছে কার? একমাত্র ড্রাগ, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন। এই জন্যেই অ্যানাফাইলেকটিক শকের ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যাড্রেনালিন। এটা আমরা মেকানিজম ব্যাখ্যা করলাম। সংক্ষেপে মনে রাখতে পারি কি? অ্যানাফাইলেক্সিস বা অ্যানাফাইলেকটিক শক এ, adrenaline A. Number 3 condition is cardiac arrest. A for arrest, A for adrenaline. আবারও rules of A. So drug of choice in cardiac arrest is adrenaline. তো কার্ডিয়াক অ্যারেস্টে কি হয়? কার্ডিয়াক অ্যারেস্টে হার্ট তার পাম্পিং অ্যাক্টিভিটি সম্পূর্ণরূপে অফ করে দেয়। অফ করে দিলে কি হয়? ভাইটাল অর্গানগুলা ব্লাড সাপ্লাই পায় না, তাহলে কি হয়? হাইপোপারফিউশন হয়। আমাদের বডিতে যতগুলা কোষ আছে সবগুলো কোষের মধ্যে নিউরন এই সবার আগে মারা যাবে যদি ব্লাড সাপ্লাই না পায়, অর্থাৎ অক্সিজেন এর ঘাটতি হয়। তাহলে লাইফকে সেভ করতে হলে অবশ্যই কি করতে হবে? ব্রেনের পারফিউশনটাকে মেনটেন করতে হবে। তাহলে কার্ডিয়াক অ্যারেস্টের দুইটা চিকিৎসা লাইফ সেভিং, একটা হচ্ছে হার্টকে রিস্টার্ট করতে হবে, আর ওইদিকে সেরেব্রাল পারফিউশনটা মেনটেন করতে হবে। তাহলে হার্টকে রিস্টার্ট করার জন্য আমরা কি করি? সিপিআর দিই, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। আর যদি শকেবল রিদম হয় তাহলে শক দেওয়া হয়। ঠিক আছে, ওকে ফাইন। আর কি করবে? এদিকে আমাদের মেন কাজ হচ্ছে এদিকে হচ্ছে ড্রাগ দিয়ে কি করা? সেরেব্রাল পারফিউশনটা মেনটেন করা। যদি আমরা পেরিফেরাল ভেসেলগুলোকে কনস্ট্রিকশন করে সেন্টারে পাঠাতে পারি ব্লাডগুলা, তাহলে লাইফ সেভ করতে পারবে। তাহলে পেরিফেরাল ভেসেলে আলফা 1 রিসেপ্টর থাকে, তাহলে এখানে স্ট্রং ইফেক্ট আছে কার? নর অ্যাড্রেনালিন এবং অ্যাড্রেনালিনের। তাহলে আমরা কি কেন এখানে অ্যাড্রেনালিন ইউজ করতেছি? অ্যাড্রেনালিন ইউজ করতেছি এখানে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, এই পেরিফেরাল ব্লাডগুলা সেন্টারে যাচ্ছে, সেরেব্রাল পারফিউশন মেনটেন হচ্ছে, এক নাম্বার। নর অ্যাড্রেনালিনেরও ঠিক সেম ইফেক্ট আছে। অ্যাড্রেনালিনের কিন্তু আরও কয়েকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে সে হার্টের বিটা 1 রিসেপ্টরে কাজ করে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে পারে, ওইদিকে বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করে ব্রঙ্কিয়াল স্মুথ মাসল রিল্যাক্সেশন করে ব্রঙ্কো ডাইরেকশন করতে পারে। তাহলে এক্সট্রা বেনিফিট কিন্তু অ্যাড্রেনালিন থেকে আমরা পাচ্ছি। সেজন্যই মূলত নন অ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন এই কার্ডিয়াক অ্যারেস্টে বেশি ইউজ করা হয়, ড্রাগ অফ চয়েস। নাম্বার 4 হচ্ছে কার্ডিওজেনিক শক। তো এখানে কি হয়? হার্ট ইনঅ্যাডিকুয়েট পাম্পিং এর কারণে বিভিন্ন অর্গানে ব্লাড সাপ্লাই ভালোভাবে দিতে পারে না, তাহলে বিভিন্ন অর্গানে হাইপোপারফিউশন হয়, হার্ট এর পাম্পিং অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে কার্ডিয়াক আউটপুট কম হয়, ওভারঅল ব্লাড প্রেশার কমে যায়। ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে কম্পেনসেটরি মেকানিজম হিসেবে হার্ট রেট বেড়ে যায় নর্মালি, তবে ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে আবার কখনো কখনো ব্র্যাডিকার্ডিয়া দেখা যায়। তাহলে এখানে মূল ঘটনা হচ্ছে কয়েকটা। হার্ট এর ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে হবে, 2 নাম্বার হচ্ছে ব্লাড প্রেশার বাড়াতে হবে, 3 নাম্বার হচ্ছে যেহেতু এখানে মেনলি ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তাহলে এমন ড্রাগ ইউজ করা যাবে না যেটা ট্যাকিকার্ডিয়া করে। ঠিক আছে, এ ফর অ্যাড্রেনালিন, এ ফর অ্যারিথমিয়া, এটাতে মনে রাখবেন। এটার বিটা 1 রিসেপ্টরের উপর স্ট্রং অ্যাকশন আছে, এটার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, হার্ট রেট প্রচুর পরিমাণে বাড়ায় যেতে পারে, সেজন্য অ্যাড্রেনালিনকে আমরা এখানে ইউজ করবো না। ঠিক আছে, এটা আমরা আগে বলে দিলাম। এ ফর অ্যারিথমিয়া, যেহেতু এখানে অ্যারিথমিয়া এমনিতেই ট্যাকিকার্ডিয়া আছে শকে, তাহলে আমরা এখানে অ্যাড্রেনালিনকে ইউজ করবো না। ওকে, আরেকটা কথা বলে দিই, ইনফিরিয়র এমআই এর কারণে যে শক হয় কার্ডিওজেনিক শক, সেই ক্ষেত্রে আমরা সাধারণত নর্মাল স্যালাইন ইউজ করি যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন থাকে। ওখানে নর্মাল স্যালাইন চ্যালেঞ্জ দিলে দেখা যায় কার্ডিওজেনিক শকটা ইমপ্রুভ হয়ে যায়। আচ্ছা, তাহলে কার্ডিওজেনিক শক আদার দেন রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন প্লাস ইনফিরিয়র এমআই, এটা ছাড়া যদি হয় কার্ডিওজেনিক শক, তাহলে আমরা কি ইউজ করব? তাহলে সেখানে আমরা দেখি যদি এরকম হয় যে আমরা ডোবিউটামিনের হচ্ছে বিটা 1 রিসেপ্টরের উপর একটা ভালো কাজ আছে,
সে ওখানে ফোর্স অফ কন্ট্রাকশন করতে ভালো কাজ করতে পারবে। তাহলে ডোবিউটামিন যদি দিই তাহলে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। ওকে ফাইন। কিন্তু ডোবিউটামিন কি করে? ডোবিউটামিন কিন্তু ব্লাড প্রেশার ভালো বাড়াতে পারে না। তাহলে কি করব? যদি ডোবিউটামিনের সাথে নর অ্যাড্রেনালিন দিই তাহলে পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন করে কি করতে পারবে? ব্লাড প্রেশার বাড়াই দিতে পারবে। তাহলে একই সাথে আমরা নর অ্যাড্রেনালিন প্লাস হচ্ছে ডোবিউটামিন যদি দিই তাহলে কি হচ্ছে? একদিকে হচ্ছে ব্লাড প্রেশার বাড়তেছে, আর একদিকে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। ওকে, এখন যদি এরকম হয় যে ব্র্যাডিকার্ডিয়া আছে, তো ডোবিউটামিন আবার কি করে? আমরা বলছিলাম এর বিটা 2 রিসেপ্টরের উপরও কাজ আছে। তো বিটা 2 রিসেপ্টর কোথায় আছে? বিটা 2 রিসেপ্টর আছে হচ্ছে স্কেলিটাল মাসল, গুরুত্বপূর্ণ। এখানে যে ব্লাড ভেসেল আছে সেখানে। তাহলে সেখানে কি করতে পারে? সেখানে আবার সে ভেসোডাইলেশন করে বিপিটা কমাই দিতে পারে, হার্ট রেট কমাই দিতে পারে। তাহলে কোনো ক্ষেত্রে যদি কার্ডিওজেনিক শক উইথ ব্র্যাডিকার্ডিয়া থাকে তখন আমরা ডোবিউটামিন ইউজ করব, সরি ডোপামিন ইউজ করব। কেন? কারণ ডোপামিনেরও বেটা 1 রিসেপ্টরের উপর কাজ আছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারবে। আর ওইদিকে আবার ডোপামিনের কি আছে? আলফা 1 রিসেপ্টরের উপরও কিছু ক্লিনিক্যালি কিছু কাজ আছে, ফাংশন আছে। তাহলে আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করে সে ভেসোকনস্ট্রিকশন করে কি করতে পারবে? ব্লাড প্রেশার বাড়াতে পারবে। তাহলে এক কথা যদি আমরা বলি যে নরমালি আমরা কি ইউজ করব? নর অ্যাড্রেনালিন প্লাস ডোবিউটামিন। আর যদি দেখা যায় যে ব্র্যাডিকার্ডিয়া আছে তখন আমরা ইউজ করব হচ্ছে ডোপামিন। ডোবিউটামিন বা অ্যাড্রেনালিন দিয়ে, ডোবিউটামিন এবং নন অ্যাড্রেনালিন দিয়ে যদি কাজ না হয়, ডোপামিন দিয়ে যদি কাজ না হয়, তখন আমরা রিফ্র্যাক্টরি শক হিসেবে অ্যাড্রেনালিন ইউজ করতে পারি লাস্ট পর্যায়ে এসে। ঠিক আছে? আমরা যদি এখন সামারি করি তাহলে এ ফর অ্যাড্রেনালিন, এ ফর অ্যারেস্ট অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট, এ ফর অ্যানাফাইলেকটিক শক। সেপটিক শকে আমরা ইউজ করি নর অ্যাড্রেনালিন। কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা ইউজ করব যদি ইনফেরিয়র এমআই হয়ে কার্ডিওজেনিক শক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কি যে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে কিনা, তখন আমরা নর্মাল স্যালাইন দেব। আর যদি না হয় তখন দেখব যে যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে তাহলে আমরা ডোপামিন ইউজ করব, আর যদি ট্যাকিকার্ডিয়া থাকে তাহলে আমরা ইউজ করব হচ্ছে নর অ্যাড্রেনালিন প্লাস ডোবিউটামিন।